বিপুল পরিচালন ব্যয়, ভর্তুকি, প্রণোদনায় রেকর্ড বরাদ্দ আর ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি বাজেট নিয়ে কাল জাতীয় সংসদে পেশ হচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। নিজের প্রথম উপলক্ষ কিভাবে স্মরণীয় করে রাখবেন অর্থমন্ত্রী, সেদিকেই নজর ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের। তবে প্রত্যাশার সংখ্যা কিংবা উপাত্তের চেয়ে বরং অন্তর্নিহিত লক্ষ্য যেন হয় সময় উপযোগী। আর উদ্যোক্তারা চান কর এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের নিশ্চয়তা। রাকিব আল জাবেটের রিপোর্টে বিস্তারিত। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে বিএনপি সরকারকে পাড়ি দিতে হচ্ছে কঠিন পথ, যার প্রথম ধাপ হিসাবে বিবেচনা করা হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে। অর্থের বিচারের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটের সিংহভাগই খরচ হবে সরকারের পরিচালন ব্যয়। এই অর্থের যোগান দিতে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কোনো বিকল্প নেই সরকারের সামনে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে এনবিআর উপর এবারও বড় নির্ভরতা থাকছে সরকারের। মোট আয়ের ৬৪ ভাগেরই যোগান দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে, আর অভ্যন্তরীণ উৎস থেকে ধার করতে হবে ঘাটতি অর্থায়নের ১৩.৫ ভাগ, যার সিংহভাগই আসছে ব্যাংকিং খাত থেকে। অন্যদিকে বিদেশি ঋণে নির্ভরতা থাকছে প্রায় ১২%। কঠিন সময়ে সঠিক পরিকল্পনায় না এগুলে যা অর্জন সম্ভব নয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। উচ্চমাত্রায় আমরা রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ঠিক করি, সেটা অর্জন করতে পারি না। কেন পারি না? রাজস্ব আহরণের প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো চিহ্নিত আছে, সেগুলো সংস্কার করি না। দক্ষ ব্যয়, দক্ষ পরিকল্পনা এবং দক্ষ দর্শন, এই ৩ দক্ষতাই আমাদেরকে এই বাজেট কতটুকু ফলপ্রসূ হবে সেটাকে নির্ধারণ করবে। এবং শুধু এই বাজেট নয়, এই বাজেটের সূত্র ধরে বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন পথে উঠিয়ে দেওয়ার যে প্রয়োজনীয়তা, সেটার জন্য এটা কাজ করবে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, অর্থাৎ গত অর্থ বছরের বাজেটের যে ৪২% প্রবৃদ্ধি, সেটা কিন্তু এই বাস্তবতায় আমার মনে হয় না এটা বাস্তবসম্মত। সরকার যখন অর্থায়নের জন্য নির্ভর করছে ধার কর্জের উপর, তখন এর বড় একটা অংশই খরচ হয়ে যাচ্ছে পরিচালন ব্যয় হিসাবে। তথ্য বলছে, নানা জায়গায় বেতন ভাতা ও অন্যান্য পরিচালন ব্যয় বাবদ গুনতে হবে মোট বাজেটের ৬৭ ভাগ অর্থ, আর উন্নয়ন বরাদ্দ থাকছে ৩২%, খানিকটা বেশি। টাকার অঙ্কে যা ৩ লাখ কোটি, যদিও এর বাস্তবায়ন সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। যে এই বাজেটে কিন্তু এই চাপটা ফেস করছে তারা, কিন্তু বাজেট করার পরে এটার বাস্তবায়নটা কিন্তু কোনো লক্ষণ দেখছি না। এত চাপ রেখে, এত সংকট রেখে সেখানে কর্মসংস্থান এই ১ বছরের মধ্যে করা সম্ভব না। তবে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ করাটা সরকারের অন্যতম একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য হওয়া দরকার। কারণ এই পরিচালন ব্যয়টা দক্ষ ব্যয় নয়। অনেক সংস্থা আছে, অনেক অফিস আছে যেগুলো অপ্রয়োজনীয়, শুধুমাত্র মাথা বাড়ি কিছু সংস্থা বানানো হয়েছে, সেখানের উপকারিতা আসছে না। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সরকারকে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রায় ২ দশক পর ক্ষমতায় এসে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে ভঙ্গুর অর্থনীতির এই সময়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিপুল পরিমাণ রাজস্ব আদায়। ঘাটতি মেটাতে ব্যাংকের উপর নির্ভরতা বাড়লেও যার বড় একটা অংশ চলে যাবে আবার পরিচালন ব্যয় মেটাতে। ফলে সাধারণ মানুষের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে সন্দিহান অর্থনৈতিক বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। বাজেটে ব্যাংক খাতের সংস্কার, দুর্বল ব্যাংকের পুনর্গঠন এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ দেখতে চান সংশ্লিষ্টরা। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা জোরদারের প্রত্যাশাও তাদের। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি এবং তারল্য সংকটের এই সময়ে আস্থা ফেরাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। মেজবাহ হাসানের রিপোর্ট। দীর্ঘদিন ধরে উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট ও আস্থার ঘাটতিতে ব্যাংক খাত, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। তাই আসছে বাজেটে এসবের সমাধানে কার্যকর পদক্ষেপ আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর পুনর্গঠনে চান সুস্পষ্ট রূপরেখা। গুড গভর্নেন্স মানে হচ্ছে আপনার ক্রেডিট পলিসি, যেগুলো পলিসিসগুলো আছে ইন প্লেস আছে। গুড গভর্নেন্স মানে হচ্ছে যার যার রেসপন্সে যাকে দেওয়া হয়েছে সে সেটার মতো অ্যাক্ট করা, না করতে পারলে তাকে অ্যাকাউন্টেবল করা।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লম্বা সময় ধরেই সংকোচনমূলক মুদ্রানীতিতে চলছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ব্যাংক ঋণের সুদহার উঠে গেছে 14% পর্যন্ত, যে কারণে ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগও। তাই উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে সহজ শর্তে ঋণ প্রবাহ নিশ্চিতের কথা বলছেন সাবেক এই ব্যাংকার। আপনি যে দুষ্ট ঋণ গ্রহীতাদের নাম প্রকাশ করলেন, তাদের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকার কিংবা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা BFIU কি ব্যবস্থা নিল, কিংবা ভবিষ্যতে আমরা আরও দেখতে চাই যে সৎ, নিষ্ঠাবান, ক্ষুদ্র এবং মাঝারি ঋণ গ্রহীতা, যাদেরকে আমরা বলছি আমাদের অর্থনীতির প্রাণ, তাদেরকে তারল্য সহায়তার জন্য শুধু কথা বলা না, আসলে আদতে কি করা হলো। বর্তমানে ব্যাংক খাতে খেলাপি প্রায় 6 লাখ কোটি টাকা। শেষ 3 মাসে বেড়ে যা পৌঁছেছে 32%। অন্যদিকে তারল্য সংকটেও বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান। এমন অবস্থায় পুরো খাতে স্থিতিশীলতা ফেরাতে বিশেষ উদ্যোগ চান ব্যাংকাররা। অন্যদিকে সরকারি ব্যাংকগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করতেও আশা করছেন বিশেষ সংস্কারের। সরকারের ইনকামের উৎস হচ্ছে ট্যাক্স, তার মানে তাকে ওভার ট্যাক্সিং করতে হবে। তো ট্যাক্স যেহেতু আনপপুলার, তখন সে বড় করে, তাহলে ওভার বড়োয়িং। আর বড় যদি করতে না পারে তখন সে টাকা ছাপে। তাহলে দেখুন 3টা পসিবল ওয়ে আছে, হয় ট্যাক্স বাড়ান, অথবা বড় করুন, অথবা টাকা ছাপেন। আমি মনে করি 3টার কোনোটাতেই না গিয়ে আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত। এফিসিয়েন্সি থেকে আপনি যদি 10%, 5%ও সেভ করতে পারেন। ব্যাংকিং খাতের সংস্কারটাও কমিশনের আন্ডারে আনা যায় কিনা, সেটা কিভাবে হবে, কারা কমিশনে যাবে, কিভাবে কাজটা করবে, তাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা দেখছি, আমরা আশা করি। কিন্তু যখনই লোকটা নিয়োগপ্রাপ্ত হয় তখন আমরা আস্তে করে বেলুনের মতো চুপসে যাই। যাদেরকে আমরা রিস্ট্রাকচারিংয়ের কথা বলেছিলাম, ব্যাংকগুলো তাদের লোন রিশিডিউল করেছে, টার্ম লোন, তারল্যের অভাবে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারছে না। সেই অবস্থা আবার নতুনভাবে বেইল আউট প্রোগ্রাম কতটুকু কাজ করবে, কাজ করলে খুবই ভালো, কিন্তু কাজ করবে কি করবে না অতীত অভিজ্ঞতার আলোকে আমাদের তো সন্দেহ থেকেই গেছে। ডিজিটাল লেনদেনে উৎসাহ, আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর ব্যাংক ব্যবস্থা প্রসারেও উদ্যোগের আশা করছেন সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, 71, ঢাকা। দেশের বন্ধ এবং অপেক্ষাকৃত দুর্বল কারখানাগুলোকে পুরোদমে চালু করতে চায় সরকার। এজন্য 20,000 কোটি টাকার তহবিল থেকে 7% সুদে ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, রুগ্ন এবং বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো যেন ঋণ সুবিধায় অগ্রাধিকার পায়, সেদিকেই নজর দিতে হবে বেশি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। এমন বন্ধ এবং অসংখ্য দুর্বল কারখানাকে পূর্ণ সক্ষমতা চালু করতে চায় সরকার। এজন্য 20,000 কোটি টাকার একটি তহবিল বরাদ্দ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শিল্পোদ্যোক্তারা বলছেন, বিভিন্ন শর্তের কারণে তহবিলটি কতটা কাজে লাগে সেই প্রশ্ন থেকে যায়। পুরো বন্ধ ফ্যাক্টরি এইটা দিয়ে চালু করা সম্ভব না, কারণ ওনারা ক্লাসিফাইড। ওখানে একটা কথা আছে যে ক্লাসিফাইড তারা পাবে না। 3 বছর পর্যন্ত এই ফান্ডটা ইউজ করতে পারবে, বাট 3 বছর পরে এই ফান্ডটা থাকবে, তখন এই 7%-এর যে ইন্টারেস্টটা, এইটা তার তফসিল ব্যাংক এইটা আবার 14% করে দেবে। বাট এইটার ডিউরেশনটা একটু ভালো হইলে এইটা আরও হেল্পফুল হবে। এই চলমান ফ্যাক্টরিগুলো যে বন্ধ হচ্ছে, এটাকে বাঁচানোর একটা ব্যবস্থা সেখানে রাখেন। আদারওয়াইজ আপনি যতক্ষণে মনে করেন 10টা বন্ধ ফ্যাক্টরি চালু করবেন, ততক্ষণে 100 চলমান ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তহবিল থেকে ঋণ পাবে বৃহৎ শিল্পগোষ্ঠীর বন্ধ এবং দুর্বল কারখানা, যার পরিমাণ সর্বোচ্চ 200 কোটি টাকা। ব্যবসায়ী নেতারা মনে করেন, ঋণ বিতরণের স্বচ্ছতার পাশাপাশি কারখানা জ্বালানি সরবরাহের ব্যবস্থাও করতে হবে। ব্যাংক এবং ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে যদি টাকাটা বন্টন হয়, কারণ ব্যাংক দেখবে যে টাকাটা বিনিয়োগ করলে সে ফ্যাক্টরি চালু করার সক্ষমতা আছে কিনা। অনেক মেশিনারিজ পুরানো হয়ে গেছে, অনেক দিন যদি বন্ধ থেকে থাকে, যদি অনেক তার বিল্ডিং ব্যবহার অনুপযোগী হয়ে থাকে, তার কাস্টমার হবে কিনা, সব কিছু অ্যানালাইসিস করে যদি ব্যাংক সিদ্ধান্ত নেয়, তাহলে এটা ভালো সিদ্ধান্ত। 3টা জায়গা আমার কাছে মনে হয় যে, একটা হচ্ছে আমার গ্যাস বিদ্যুৎ, 2 নম্বর হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা তো এখন আছে, আর হচ্ছে আমাদের র মেটেরিয়ালসের আনইন্টারাপ্টেড সাপ্লাইগুলি দিতে পারে, তাইলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হবে। আর এই তহবিল থেকে শিল্প বাঁচাতে বিশেষ বরাদ্দ চায় ট্যানারি খাতের উদ্যোক্তারা। এখান থেকে যদি আপনার 4 থেকে 5,000 কোটি টাকা আপনার এই চামড়া শিল্পে বিনিয়োগ করে,
আমি মনে করি যে টোটাল চামড়া শিল্পের মোড়টাই ঘুরে যাবে আপনার, এবং সরকারের যে আপনার 1 কোটি জনগণের কর্মসংস্থানের সৃষ্টির যে প্রতিশ্রুতি আছে নির্বাচনে, সেখানে কিন্তু অন্তত 20 থেকে 30 লক্ষ লোকের কর্মসংস্থান আগামী 4 থেকে 5 বছরের ভিতরে করা সম্ভব হবে। কেন্দ্রীয় ব্যাংকের শর্ত অনুযায়ী ঋণখেলাপি কোনো প্রতিষ্ঠান এই তহবিল থেকে সুবিধা পাবে না। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীতে পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন তিনি। মোহাম্মদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। প্রতিবছর 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এবছর সরকারি ছুটি থাকায় দিনটি উদযাপিত হচ্ছে 10 জুন। এ উপলক্ষে বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিশ্ব শান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সরকার প্রধান। নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তাদের প্রতি জানান ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি আস্থা ও নির্ভরতার প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশের সুনাম ও অবস্থান ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টে 2009 সালের সর্বগ্রাসী আঘাতের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠিত করার সুযোগ কাজে লাগাতে হবে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কি ঘটেছিল সেটি এখানে উপস্থিত আমাদের সকলের জানা। সুতরাং ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। সুতরাং শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতে মিশনগুলো আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তি নির্ভর করার আশ্বাসও দেন তারেক রহমান। পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ এবং প্রযুক্তি দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই আমাদের ভবিষ্যতের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় 2025 সালে সুদানে শাহাদাত বরণকারী 6 সেনা সদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। ওই হামলাসহ সম্প্রতি চলমান মিশনগুলোতে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন তিনি। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। জনগণের অংশগ্রহণে সবুজ নগরায়নের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। জুবাইদা রহমান বলেন, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 500 করে গাছ রোপণের পাশাপাশি সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। গ্রিন ভলেন্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইউথ ফেলোশিপ এবং পরিবেশ স্টার্টআপ তহবিল গঠন করা যায়। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে যুক্ত করা যায় সবুজ স্বেচ্ছাসেবা। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দ্রুতই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান। দুপুরে সচিবালয়ের মন্ত্রী আরও বলেন, ইচ্ছে করে অপ্রয়োজনীয় তথ্য দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে তিনি ক্ষোভও জানিয়েছেন। আলোচনার পর আদ্দিন হাসপাতালের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। তারা মানে ইচ্ছে করে করে না, এইসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট পর কিছুই লেখেনি, বেগ রিপ্লাই, সবই বেগ, এগুলো অপ্রয়োজনীয় কথাবার্তা লিখে। ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়লে চিকিৎসার প্রয়োজনে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান এবং বর্তমান প্রেক্ষাপট বিষয়ক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় সবাইকে ঘরবাড়ি এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা, আপনাদের অনেক বিরাট বড় সার্কেল ডাক্তারদের সারা বাংলাদেশে সবাইকে বলবেন, ওই যে বড় বড় ডাক্তাররা যেগুলি বলেছে অ্যান্টিবায়োটিক না দেওয়া বা আপনার প্লাজমা লিক শুরু হলে প্রত্যেকটা রোগীর প্রতি খেয়াল রাখা, প্লাজমা লিকেজের সাথে সাথে ফ্লুইড দেওয়া যাতে করে শকে না চলে যায়, এই জিনিসগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন যাতে করে রোগীদের উপর নিবিষ্ট যাতে রাখে। যদি প্রবলেম হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদেরকে জানাবে, আমরা যেমনি পারি ডাক্তার দিব, প্রয়োজনে আপনাদেরকে বাইটে দিয়ে দিব, তবু আমাদের মানুষদেরকে বাঁচাতে হবে। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া এবং মানহানির মামলায় ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানাকে খালাস দিয়েছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। দীর্ঘ 5 বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় দেয়া হলো। এ সময় নাসির, তামিমা দুজনেই আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত 6 মে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ঠিক করা হয়। ওই দিন শুনানিতে নাসির, তামিমা সর্বোচ্চ সাজা চান বাদী পক্ষের আইনজীবী ইশরাত হাসান। তবে তাদের নির্দোষ দাবি করে খালাস চান আসামি পক্ষের আইনজীবী। মাননীয় আদালত তার সকল সাক্ষ্য প্রমাণ অর্থাৎ উভয় পক্ষের সকল সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়ে রায় ঘোষণা করেছেন যে ক্রিকেটার নাসির হোসাইনের বিরুদ্ধে আনীত বেবিচার ও প্রলুব্ধ করার অভিযোগ প্রমাণিত হয়নি এবং নিরঙ্কুশভাবে তারা প্রমাণিত হয়নি জন্য খালাস দিয়েছেন। একই সাথে এই মামলার অপর আসামি তামিমা সুলতানা, তার বিরুদ্ধে আনীত যে অভিযোগ সেগুলো বাদী প্রমাণ করতে পারেননি জন্য তাকেও এই মামলা হতে বেকসুর খালাস দিয়েছেন। একদিকে দিল্লিতে চলছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে চলছে বিএসএফের পুশিন প্রচেষ্টা।
লালমনিরহাট জামালপুর সীমান্তে আজও পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি এবং গ্রামবাসীর প্রতিরোধের মুখে তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। সীমান্ত টহলে জনবল এবং যানবাহনের সংখ্যা বাড়িয়েছে বিজেপি। চলছে নাগরিকদের সতর্ক করে মাইকিংও। নদীপথেও চলছে টহল। হাসান আহমেদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা নিয়ে মহাপরিচালক পর্যায়ের বৈঠক বসেছে ভারতের দিল্লিতে। এর মাঝেই গত রাতে বাংলাদেশের লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আবারও 30 থেকে 40 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই পুশিন প্রতিরোধে সীমান্তে বিজিবির পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী। তারা জানান, মঙ্গলবার রাত 8টার দিকে ভারতের বত্তর সিঙ্গিমারি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের কাঁটাতারের ব্যারার গেট খুলে ফেলে। এ সময় সীমান্তের সার্চ লাইট বন্ধ করে 30 থেকে 40 জনকে জড়ো করে পুশিনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবিকে জানানো হয়। পরে গ্রামবাসী ও বিজিবি লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা লোকজনকে গাড়িতে তুলে নিয়ে সীমান্তের ওপারে অবস্থান নেয়। জামালপুর সীমান্ত দিয়ে আবারও একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। গত এক সপ্তাহে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। রামরামপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এরপর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বিজিবি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে জামালপুর 35 বিজিবির আওতাধীন 15টি বিওপির প্রায় 72.5 কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে টহল, পাশাপাশি মাইকিং করে সবাইকে শূন্যরেখা থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে। আনুমানিক সকাল 8টার দিকে তারা ওই পাশে একটা গেট ছিল, ওই গেট থেকে পোষণ করছে, করার পর লোকটি ভিজা করছে, মানে চক্রে গেটের ভিতর দিয়ে আমগাছের নিচ দিয়ে চেন্নাইয়ের একটা লোক, আমরা কথা বলে জানতে পারছি যে উনি চেন্নাই থাকে, চেন্নাইয়ের একটা লোক বাংলাদেশের দিকে পুশিং করে দিচ্ছে। এদিকে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত পয়েন্টে গত সোমবার থেকে ধারাবাহিকভাবে পুশিং প্রচেষ্টা চলছে। বিএসএফ এর সব প্রচেষ্টা আটকে দিয়েছে বিজিবি। সম্প্রতি ভারতের 74 ও 77 বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার 15 থেকে 20 জন পুরুষ, মহিলা ও শিশু পুশিনের উদ্দেশ্যে জমায়েত করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। সীমান্ত এলাকায় মোটরসাইকেল ও অল টেরেন ভেহিকেল ব্যবহার করে নিয়মিত টহলের পাশাপাশি বাঁশি, লাইট ও মেগাফোন সহ অতিরিক্ত রাত্রিকালীন টহল চলছে। একই সাথে সীমান্ত ঘেঁষা নদীর মধ্যবর্তী শূন্য লাইন দিয়ে যে কোনো ধরনের পুশিং ঠেকাতে ব্যাটালিয়নের আওতাধীন নদী এলাকায় হাই স্পিড বোটের মাধ্যমে নিয়মিত স্পেশাল টহল চালানো হচ্ছে। যে কোনো জরুরি বা আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন সদরের সার্বক্ষণিক 2 সেকশনের একটি চৌকস কুইক রেসপন্স ফোর্সকে নোটিশ টু মুভ অবস্থায় রাখা হয়েছে। হাসান আহমেদ, 71। চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। 13 জনের মধ্যে আজ 9 জনের সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে। আদালতের সামনে এরই মধ্যে কোর্টে হাজির হয়েছে সবাই। বেলা 11টার দিকে মামলার একমাত্র আসামি মনির হোসেনকে পুলিশি প্রহরায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয়। ঘটনার সাক্ষ্য দিতে আদালতে হাজির হন সাক্ষীরাও। দ্রুত বিচার শেষ করে এই ঘটনার একমাত্র আসামি মনিরের সর্বোচ্চ সাজা দাবি করেছেন ভিকটিমের পরিবার। এদিকে মামলা দ্রুত শেষ করে আদালত সুষ্ঠু রায় দেবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত 21শে মে বাকুলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় 2 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দেয় পুলিশ। এইটা আবেদন এ মনিরকে জানি ফাঁসি দেয়, ও যদি বাইর হয় তাহলে ও আর কয়জনেরকে ঘটনা করবে এটা নিশ্চিত নেই। বাংলাদেশের ভিতরে এখন ছোট ছোট বাচ্চাগুলো এখন ঘটনা হইতেছে। আমরা ওর যথেষ্ট পরিমাণে শাস্তি চাই, যেন ওর শাস্তিতে অন্য মানুষেরা যেন ভয় পায়, আর এরকম বাচ্চাদের যেন আঘাত না আনে, ধর্ষণের যেন চেষ্টা নাও করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। প্রণবেশ, 13 জনের মধ্যে আজকে 9 জনের সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কতজনের সাক্ষ্য গ্রহণ এই পর্যন্ত হয়েছে এবং আদালত তার পর্যবেক্ষণে কোনো কিছু বলেছেন কিনা? চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, এটির বিচারক সৈয়দা
হাফসা ঝুমা, তার আদালতে আজকে 9 জন আসামির সাক্ষী এরই মধ্যে শেষ হয়েছে। আর সকাল 11টা থেকে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে 9 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এর পরবর্তীতে আসলে যারা টেকনিক্যাল যারা ব্যক্তি রয়েছেন আর বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা, তাদের সাক্ষী বাকি রয়েছে। অর্থাৎ সরকারি যে সাক্ষ্যগুলো এবং যারা এই বিষয়গুলোতে অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন বা ফরেনসিক রিপোর্ট যারা তৈরি করেছেন, তাদের এই সাক্ষ্য গ্রহণ হবে বলে আমরা জানতে পেরেছি পরবর্তী সময়গুলোতে। তো এই মামলায় দ্রুত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে রায় দেয়া হবে বলে জানিয়েছেন এখানকার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আর আজকে আমরা আসামি পক্ষের অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের যিনি আইনজীবী তাকেও জিজ্ঞেস করেছিলাম, তবে তিনি দাবি করেছেন এই আইনের মধ্যে কিছুটা তথ্যগত বিভ্রান্তি তারা খুঁজে পাচ্ছেন বিভিন্ন জনের সাক্ষ্যের মধ্য দিয়ে। যদিও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলছেন তারা যথেষ্ট আশাবাদী যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং ভিকটিমের পরিবার তারা ন্যায় বিচার পাবেন। তো সব মিলিয়ে এখন সমাজে যেভাবে শিশুদের উপর সহিংসতা বাড়ছে, ধর্ষণের ঘটনা ঘটছে, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তাহলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে বলে সাধারণ মানুষ মনে করছেন এবং যারা এখানে ভিকটিম তাদের পরিবারও সেই দাবি সেই কথা আমাদের সামনে বলেছেন। তো এটি ছিল চট্টগ্রামের বাকলিয়ার শিশু ধর্ষণ ঘটনার আজকে যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ প্রণবেশ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। রাজধানীর মিরপুরে এক ঠিকাদারকে পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টা করেছে একদল যুবক। এ সময় ধস্তাধস্তিতে ঠিকাদারের স্ত্রীর গলার চেইন এবং 1 লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মোটরসাইকেল এবং অটোরিকশায় বেশ কয়েকজন যুবকই ওই ঠিকাদারকে তুলে নেয়ার চেষ্টা করে। খোঁজ নিয়ে জানা যায় এই ঘটনায় মিরপুরের কয়েকজন ছাত্রদল নেতা জড়িত। আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ওই যখন শুনছি যে সুমন আসছিল, তো তখন সুমন আমি গেছিলাম আর কি, যাই ওরা আমি 2টা চড় থাপ্পড় দিছি, এইটুকুই আর কি। খুব সাবলীল ভঙ্গিতেই কথাগুলো বলছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা তাবিদ আহমেদ আনোয়ার। এই ঘটনার বিস্তারিত জানতে একটু পেছনে ফিরে তাকাতে হবে। 3 জুন বিকেল 5:30। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় মিরপুর মডেল থানাধীন ঝিলপার বস্তির উল্টো পাশের সড়কে মোটর সাইকেলে করে আসে এক যুবক। এ সময় তার সাথে যোগ দেয় আরও 4 জন। কিছুক্ষণ পর সেখানে একটি অটোরিকশা এসে থামে। এর মধ্যে ওই 5 জন সুমন নামের এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে অটোতে তোলার চেষ্টা করে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দৌড়ে পালাতে দেখা যায় সুমনকে। খোঁজ নিয়ে জানা যায় ওই দিন পুলিশ পরিচয়ে সুমন নামের এই ঠিকাদারকে তুলে নেয়ার চেষ্টা করা হয়। কালা একটা হুন্ডা আসলো, হুন্ডা আমার সামনে দাঁড়ায় ওই সোহাগ নামে একটা যে ছাত্র দলের সে কমিটিতে যোগ্য আহ্বায়ক 7 নং ওয়ার্ডে, সে এসে বললো স্যার এই যে সুমন স্যার, এই যে সুমন। সে এসে আমাকে মাঝে ধরে বললো থাপড় দিয়া, তোর নাম সুমন, তোর নাম মামলা আছে। আমি না স্যার, আমার নামে কোনো মামলা নেই। যে সোর্স, তারপরে লাল গেঞ্জি পরা যে ছেলেটা সজল, এরা কিল ঘুষি মারতেছে। আমি বারবার বলতেছি স্যার এই ডায়াবেটিসের রুগী খুবই অসুস্থ, স্যার এর গায়ে হাত দিয়েন না। ঠেলতে ঠেলতে অটোরিকশা পর্যন্ত নিছে, অটোতে উঠাইতে নিছে। পরে ওদিকের কিছু লোকজন তারা আইসা তাদের সাথে ধস্তাধস্তিতে আমার হাজবেন্ড ছুটতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা সুমনকে তুলে নিতে চাইলো তারা কি আসলেই পুলিশ? জানা গেছে শুরুতে মোটরসাইকেল থেকে যিনি নামলেন তিনি তাবিদ আহমেদ আনোয়ার, মিরপুর থানা ছাত্রদল নেতা। তার পাশে আকাশি রঙের শার্ট পরিহিত এই যুবক মিরপুর থানার 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল হক সজল। সাদা গেঞ্জি পরিহিত এই যুবক 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ। তারাই পুলিশ পরিচয়ে সুমনকে তুলে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ স্থানীয়দের। ওরা 3 জন, ওর সাথে আরো লোকজন আইসা সুমন রে মনে করেন ধইরা টানা হেসরা কইরা মাঠ প্রথমে নাইমেই আর একটা ঘুষি মারছে। এভাবে একটা ঘুষি মেরে ফেলাই দিয়েই এই তোর নামে মামলা আছে মাত্র এই আর আওয়ামী লীগের, হ্যাঁ হইলো দারোগা, আর ওই লগে যেটা ওইটা হইলো পুলিশ, আরেকজন ফর্মা, আর 4-5 জন পুলিশ এরা ধরছে। মানে ধইরা একটা অটোরিক্সা আনছে, অটোরিক্সাতে করে ওরে নিয়ে যাবে না। এরা হইলো এরা বলে বিএমপির নেতা, আমরা এগুলো আর কোনোদিন দেখিও নাই। পুলিশ সাথে আমরা এগুলো চিনিও না। আমাকে প্রশ্ন হইলো এইটা যে পুলিশের নাম বেচা দেয়, এরা এগুলা করতে আছে, তাহলে পুলিশ কি করে এই দেশে? অভিযোগের বিষয়ে জানতে অপহরণ কাণ্ডের নেতৃত্বে থাকা তাবিদ আহমেদ আনোয়ারের মুখোমুখি টিম 71। আমি ওকে শুধু 2টা থাপ্পড় দিছি, শুধু এইটুকুতেই ছিল। না না না, ওইটা আমি থাপ্পড়তে পারি না। আসলে ওরে অনেকদিন ধরেই খুঁজেছিলাম যে ওইখানে আমাদের যে পোলাপানগুলো আছে ছোট ভাই, ওদেরকে ওরা নষ্ট করে ফেলতেছে। আনোয়ারের অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ না।
অন্তর্বর্তী সরকারের আমলে মিরপুরের মণিপুরে এক আওয়ামী লীগ নেতার বাসায় ফ্যাসিস্ট আখ্যা দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেও অস্ত্র মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন 2 বার। যদিও এসব অভিযোগ সব মিথ্যা বলে দাবি তার। না, এগুলো সবই হচ্ছিল মিথ্যার ভিত্তি। ঠিকাদারের অপহরণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আনোয়ার সহ 3 জনকেই শোকজ করেছে ছাত্রদল। সংগঠনটির ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা যাচাই করে দেখেছি, হ্যাঁ, ওরা সশরীরে সেখানে গিয়েছে, ওই লোকের সাথে কথা বলেছে বা ওই লোকের গায়ে হাত দিয়েছে। আমরা আমাদের সেন্ট্রালের সাথে কথা বলে অবশ্যই এর বিরুদ্ধে একটা সাংগঠনিক ব্যবস্থা নিব। এই ঘটনায় মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তবে ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এ নিয়ে জানতে মিরপুর মডেল থানায় গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। ফোন করে চলে আসবেন, আমি থাকবো। পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামে সপ্তাহের ব্যবধানে 4 জনের মৃত্যুতে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিশোরী রিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যার পর অভিযুক্ত নাইমের বাড়িতে দেয়া আগুনে একই গ্রামের আরও 3 যুবকের মৃত্যু হয়। নিহতদের পরিবারের দাবি, প্রশাসনের গাফিলতির কারণেই এই করুণ মৃত্যু। অন্যদিকে রিয়ার পরিবারের সন্দেহ, মূল হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই তৃতীয় কোনো পক্ষ এই অগ্নিসংযোগ করায়। মোস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে বিস্তারিত। পাবনার ভাড়ালা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামে চলতি 1 সপ্তাহের ব্যবধানে ঝরেছে 4টি জীবন। কিশোরী রিয়ার নিষ্ঠুর হত্যাকাণ্ডের শোক কাটতে না কাটতেই এখন গ্রাম জুড়ে চলছে অগ্নিদগ্ধ হয়ে নিহত 3 যুবকের জন্য শোক। মেয়ের শোকে বিছানায় শয্যাশায়ী রিয়ার বাবা মা। এদিকে 4 জুন বিকেলে রিয়ার দাফনের পর অভিযুক্ত নাইমের বাড়িতে দেয়া আগুনে গুরুতর দগ্ধ হন একই গ্রামের 5 জন। গত 2 দিনে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা যান সুমন শেখ, সাব্বির ও সাবু নামের 3 যুবক। মঙ্গলবার বিকেলে সুমনের মরদেহ দাফন করা হলেও বাকি 2 জনের মরদেহ আসে রাতে। নিহতদের পরিবারের দাবি, তারা কোনো সহিংসতার সাথে জড়িত ছিলেন না, ছিলেন নিহত রিয়ার সহপাঠী। মাইকো নিয়ে আসছিল, 3-4 জন ছিল, তেল বলে ফুরাই গেছিল। পরে আমাকে বলছে যে মাইকো নিয়ে তোমাদেরকে ঘোরাঘুরি কেউ করে নাকি? স্যার এইটা, হ্যাঁ, মাইকো আমাকে দেখাইলো আগে। স্যার এইটাই সিসি ক্যামেরা ওখান থেকে ফুটেছে, দেখা গেছে। এই বাড়িটা যদি না পুরা, যেই পুরা, যে যদি না পুরাতো তাহলে আমার বোনের যে মারিছে সে স্বীকার করছে, তার আইনি ব্যবস্থা শুরু হয়ে যেত। এলাকাবাসীর অভিযোগ, দাফনের সুযোগে কিছু সুযোগ সন্ধানী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। ওই মেয়েটা মাটি দেওয়ার আসার পরে কিছু সময়ের মধ্যেই দেখলাম যে আগুন লেগেছে। ওই গ্যাস সিলিন্ডার বলে বাস্ট হয়ে গেছে, বাড়ি কেটা দিয়েছে কিনা দিয়েছে, ওই গ্যাস সিলিন্ডারে তিনি আগুন ধরেছে। এইটা কঠিন একটা আইনে আওতায় এনে কঠিন একটা বিচার হওয়ার দরকার। কি কখন হয়ে যায় এটা তো বলা যায় না, তা আমরা তো অনেক টেনশন চিন্তার মধ্যেই আছি। অগ্নিদগ্ধের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের হয়েছে থানায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই আগুনের মোটিভ কি, কারা দিল, কি কারণে দিল, তদন্ত করছে। আমাদের সিকিউরিটি মেজারে কোনো কমতি ছিল না, ঘাটতি ছিল না, পর্যাপ্ত আমাদের লোক ছিল, আমাদের সিভিল পোশাকে ছিল, আমাদের ইউনিফর্মে ছিল, সব জায়গায় ছিল। কেন আগুন লাগাইছে, কেন লাগাইছে, আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে, এটা আমরা এখন খতিয়ে দেখতেছি। রিয়া হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাসান আহমেদ, ৭১। নাটোর সদর হাসপাতালে শিশু রোগীর মাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতারের পর বিকেলে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী বাবা। এদিকে ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছেন নাটোরের সিভিল সার্জন। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন নাসিম আলী। গত শুক্রবার কন্যার অসুস্থতা নিয়ে নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করান নাটোর পৌরসভার বাসিন্দা এক নারী। এরপর রোববার রাতে ওষুধ দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে আউটসোর্সিং সুইপার অমিত। সেই ভিডিও মোবাইলে ধারণ করে অমিতের 2 সহযোগী ও হাসপাতালের আউটসোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গণ। এরপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে সেই নারীকে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের যোগসাজশে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
এই ঘটনায় ৭১ টেলিভিশনের সংবাদ প্রচারের পর আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এই গ্রেপ্তারে জনমনে সাময়িক স্বস্তি ফিরলেও তারা চান দ্রুত বিচার এবং কঠোর শাস্তি হোক আসামিদের। হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর মা, শিশুর মা, তাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে। এটাই হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাটাকে ধামাচাপা চাপা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, যেটা তারা পারেনি। প্রশাসন প্রথমে চুপ কেন ছিল? অবশ্যই কোনো মহলের চাপ ছিল। সেই মহল কারা, এটা আসলে খতিয়ে দেখা উচিত। এখানে অসহায় মানুষদের জিম্মি করে যদি একজন পরিচ্ছন্ন কর্মীর দ্বারা যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে রুগীদের বা রুগীর অভিভাবকদের এখানে নিরাপত্তা কোথায়? পুলিশ বলছে বিষয়টি গুরুত্ব দিয়ে তারা তদন্ত করছেন। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে 2 ঘন্টার মধ্যে 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি সার্বিক তদন্ত তদারকি করেছে। তার দিক নির্দেশনা মোতাবেক আমরা তদন্ত প্রক্রিয়া চলমান রেখেছি। এদিকে হাসপাতালের ভিতর কিভাবে এমন ঘটনা ঘটলো তা জানতে তদন্ত কমিটি করেছেন নাটোরের সিভিল সার্জন। দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। প্রতিকূল আবহাওয়া বারবার তাকে থামিয়ে দিয়েছিল। 400 মিটার দূরে যখন এভারেস্ট, তখন তুষার ঝড়ে গগলস ঢেকে যায় বরফে, ছিঁড়ে যায় বরফে হাঁটার জন্য পায়ের তলায় লাগানো ক্র্যাম্পন। তবুও হার মানেননি নুরুন্নাহার নিম্নি। এক পাশে মৃতদেহ, আরেক পাশে সূর্যোদয়ের হাতছানি। সেই হাতছানিতেই দেশের তৃতীয় নারী হিসেবে 27 মে এভারেস্টের চূড়া ছুঁয়ে উড়িয়েছেন লাল সবুজের পতাকা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পা রাখা দেশের 8ম এই পর্বতারোহীর গল্প জানাচ্ছেন পার্থ সঞ্জয়। প্রথম অভিযান ব্যর্থ হয়েছিল যখন, তখন আমি জেনেছিলাম পাহাড় আমাকে ডাকছে না এখনো। তখন আমাকে পাহাড় ফিরিয়ে দিয়েছে। এখানে আমাদের যে লাল সবুজ পতাকাটা উঠছে, আপনার কেমন লাগছে? আপনার খুব গর্ববোধ হচ্ছে না? তো সেই পতাকাটা যখন আপনি উঁচিয়ে ধরবেন, তাও পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে। এভারেস্টের চূড়া ছুঁয়ে নুরুন্নাহার নিম্নি আকাশটাকেও একটুখানি ছুঁয়ে দেখেছেন। সেই অপার্থিব অনুভূতির কথা কি ভাষায় প্রকাশ করা যায়? আমি এভারেস্টের চূড়ায় দাঁড়াইনি, আমি এভারেস্টের চূড়া ছুঁয়ে দেখেছি। আমি একদম চূড়ায় দাঁড়াতে চাইনি। সে চূড়ার পরে আর কিছু নেই, আকাশ। আমি একটু আকাশটাও ছুঁয়ে দেখেছি। আমার স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়ার, পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে দাঁড়ানোর। তবে এই তুমুল অর্জনের পরতে পরতে ছিল অনিশ্চয়তা। ফিরে আসতে হয়েছে ক্যাম্প 3 থেকে। নিম্নির মনে হয়েছিল এভারেস্ট কি তাকে চায় না। ক্যাম্প 3-তে পৌঁছানোর পরেই আমি আরেকটা অনিশ্চয়তার মধ্যে পড়লাম। আমাদেরকে বেস ক্যাম্প থেকে জানানো হলো যে ক্যাম্প 3 থেকে উপরে আবহাওয়া খুবই খারাপ, এখন সামিটে যাওয়া যাবে না, এটা মৃত্যু ঝুঁকি হয়ে যায়। সো আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে। এত দূর এসছি, এতদিনের পরিশ্রম, হ্যাঁ এতদিনের পরিশ্রম, এতদিন ধরে আমি বেস ক্যাম্পে থেকে ক্যাম্প 3-তে পৌঁছালাম, তারপর আবার ফিরে আসতে হলো। এভারেস্ট কি চায় না আমাকে এবার? 26 মে আবারও যাত্রা। এর মধ্যেই দলের 4 জনের মধ্যে 2 জন পুরুষ ঝরে পড়ল। ক্যাম্প 4-এ আবারও তুষার ঝড়। খারাপ আবহাওয়ার মধ্যে যখন 8000 মিটার উচ্চতায়, প্রায় 8000 মিটার উচ্চতায় ক্যাম্প 4-এ পৌঁছালাম, তখন ভয়ঙ্কর ঝড়। তার আগের 2 দিনও ঝড় ছিল এবং ঝড়ের তাণ্ডব পুরো ক্যাম্প 4 জুড়ে। সব তাঁবু ছিঁড়ে পড়ে আছে, বেশিরভাগ তাঁবু ছিঁড়ে পড়ে আছে। 8K 4টা তাঁবু ছিল, কিন্তু 2টো তাঁবু নষ্ট হয়ে যায় ঝড়ের কারণে। একটা তাঁবুতে কোনো মতে আমরা, মানে ছোট্ট একটা তাঁবুতে আমরা 6 জন ছিলাম। মাত্র 400 মিটার দূরে যখন এভারেস্ট, তখন নিম্নি পড়লেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। তুষারগুলো আমার গগলস ভেদ করে আমার চোখে চলে আসলো। আমার গগলসের চারদিকে তুষারকণা জমে গেল। আমি তখনও 400 মিটার দূরে আছি সামিট থেকে। আমার ক্রাম্পন ছিঁড়ে গেল। ওটা ছেঁড়া মানে আমার পক্ষে সামনে এগিয়ে যাওয়া খুব কঠিন। তো তখন ভাবছি যে আমার পক্ষে তো সামিট করা সম্ভব নয়, আমার মনে হয় ফিরে যেতে হবে। তো তখন এই যে কষ্টটা, যে আমার ফিরে যেতে হবে, তো এই কষ্টটা পাওয়ার আগেই আমি চিন্তা করলাম যে ফিরে যেতে গেলেও আমার ক্রাম্পনটা লাগবে। তো তখন আমি আত্মবিশ্বাস ফিরে পেলাম যে না, আমার ক্রাম্পন তো ঠিক করতে হবে। তো আমার যে শেরপা ছিল, গাইড ছিল, ও আমার ক্রাম্পনটা ঠিক করে দিল। হিলারি স্টপে দাঁড়িয়ে নিম্নি যেন জীবন আর মৃত্যুর রহস্যময় সোপানে, যেখানে জীবনকেই জয়ী করলেন নিম্নি। যখন পৌঁছাচ্ছি হিলারি স্টেপের কাছাকাছি পৌঁছালাম, ওখানে 2টো মরদেহ অনেক পুরনো রয়ে গেছে, এগুলো পেরিয়ে গেলাম এবং আমার পূর্ব দিকে
তখন সূর্যোদয় হচ্ছে। তো এরকম অপূর্ব সূর্যোদয় আমি কখনো দেখিনি। তো এই সূর্যোদয় দেখতে দেখতে হিলারি স্টেপের মতো কঠিন জায়গা পেরিয়ে গেলাম। পেরিয়ে গিয়ে যখন শিখরের কাছাকাছি পৌঁছে গেলাম, তখন আমার মনে হলো আমি পেরেছি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন একাত্তর।